৭১-৭৫-এর খুন আর ব্লগার হত্যা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছেন এমন তথ্য সরকারের হাতে আছে। প্রকাশক ফয়সাল আরফিন দীপন হত্যা সহ ৩ জনকে হত্যা চেষ্টার পৃথক 2 মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে আহত 3 প্রকাশক, লেখক, ব্লগারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সহকর্মীদের সহায়তায় তৌহিদুর রহমানের রিপোর্ট। জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশক টুটুল সহ 3 জনকে হত্যা চেষ্টার 2 মামলা থানা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত 2টি ঘটনায় কোনো সন্দেহের তালিকা বা শনাক্ত ওই পর্যায়ে আমরা এখন পর্যন্ত পৌঁছতে পারিনি। আমরা প্রাথমিক পর্যায়ে আছি। আর ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আজিজ মার্কেটের সিসিটিভির ছবি দেখে খুনিদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আঘাতের ধরন এবং অন্যান্য সমস্ত আলামত বিশ্লেষণে আমাদের কাছে মনে হয়েছে যে সিমিলার গ্রুপ, হয়তো একই লোক নয়, একই ব্যক্তি নয়, বাট সিমিলার গ্রুপস এই ধরনের কাজ করে থাকতে পারে। এদিকে সচিবালয়ে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনেন স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী। এই জেএমবি, এই হরকাতুল জিহাদ, এই আনসারুল্লাহ বাংলা টিম, এই আনসারুল ইসলাম কিংবা আল কায়দা বাংলাদেশ, এই সবগুলোর যদি আমরা সুতো ধরে টান দেই তাহলে এক জায়গায় আসে, সেই জামাত শিবির। বেগম খালেদা জিয়া এবং তার পুত্র এবং বিএনপির নেতৃবৃন্দ যারা প্রবাসে আছে, তারা কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র যারা মধ্যপ্রাচ্যে কাজ করছে, যারা আফগানিস্তান পাকিস্তানে কাজ করছে, সেইখানে তো তারা প্রত্যক্ষ যোগাযোগ করার চেষ্টা করছে। সেই আলামত আমাদের হাতে আছে। প্রকাশক টুটুল সহ আহত 3 জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। একজনকে দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হবে বলেও জানান তিনি। আর রণদীপম বসু, তার হাতের অবস্থাও আগের চেয়ে ভালো। আমরা সবগুলো ব্যান্ডেজ খুলে চেক করে দেখেছি। ইনফ্যাক্ট কাজেই 3 জনের জন্যই ভালো খবর। প্রকাশক দীপন হত্যার প্রতিবাদে তার ব্যবসাস্থল আজিজ মার্কেটে চলছে 3 দিনের শোক। গেল 31 অক্টোবর এই মার্কেটে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের হাতে খুন হন ফয়সাল আরফিন দীপন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরফিন দীপন হত্যা এবং 3 জনের উপর হামলার প্রতিবাদে সারা দেশে শান্তিপূর্ণ অর্ধদিবস হরতাল পালন করেছে গণজাগরণ মঞ্চ সহ কয়েকটি সংগঠন। অর্ধদিবস হরতালে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হরতালের সমর্থনে সিপিবি ও বাসদ মিছিল ও সমাবেশ করে। পরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার আগামী বৃহস্পতিবার কাফন মিছিল ও শুক্রবার সমাবেশের ঘোষণা দেন। জসিম জুয়েলের রিপোর্ট। দীপন হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। হরতালের সমর্থনে সকাল থেকে শাহবাগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় নেতাকর্মীরা। হরতালের সমর্থনে সিপিবি ও বাসদ পুরানা পল্টনে মিছিল ও সমাবেশ করে। সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সকালে শাহবাগ চত্বরে গণজাগরণ মঞ্চের কর্মীরা অবস্থান নেয়। দুপাশে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। পরে নতুন কর্মসূচি ঘোষণা করেন ইমরান এইচ সরকার। আমাদের সহযোদ্ধা যাদের হত্যা করা হয়েছে তাদের প্রতিকৃতি এবং কফিন নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অভিমুখে যাত্রা করব। 6 নভেম্বর বিকাল 3টায় মুক্ত চিন্তার সংহতি সমাবেশ নামে আমরা একটি সমাবেশ করব। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান। প্রত্যাঘাতের প্রয়োজন আছে এবং সেই প্রত্যাঘাত না করা হলে এই হত্যাকাণ্ডগুলো ঘটতেই থাকবে এবং এই দেশে একজন মুক্ত চিন্তা তারা স্তব্ধ করিবে চাইবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা সবসময় যখন রাস্তায় নেমে এসছে, তখন যারা নাকি এরকম রাজাকার আলবদর, তারা কিন্তু পালানোর রাস্তা পায়নি। আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি। আজকে সরকার যেখানে এইভাবে নিষ্ক্রিয় অবস্থায় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিরোধ করে তুলবে, তখন কিন্তু সত্যিকার অর্থে আমি জানি না কার অবস্থা কি হবে। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।
বাংলাদেশের সাংবাদিক, প্রকাশক ও মুক্তমনা লেখকদের ওপর হামলার ঘটনায় প্রকৃত আসামি বিচারের মুখোমুখি হয়নি উল্লেখ করে বিচারহীনতায় এ ধরনের হত্যাকাণ্ড ধারাবাহিক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক নিহত ড অভিজিৎ রায়ের স্ত্রী রাফিয়া আহমেদ বন্যা। জাতিসংঘের সাংবাদিকদের উপর হামলা বিষয়ে আন্তর্জাতিক প্যানেলে দেয়া বক্তৃতায় একথা বলেন তিনি। সে সময় তিনি দিনে দুপুরে হাজারো মানুষের সামনে অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক দীপনকে হত্যা ও অপর প্রকাশক টুটুল সহ 3 জনের উপর হামলার জন্য বিচারহীনতাকে দায়ী করেন। এ সময় তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের সমালোচনা করে বলেন, এই আইনের আওতায় ব্লগারদের হুমকিদাতাদের গ্রেফতার না করে উল্টো ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ব্লগারদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন। None of these real killers have been captured or tried yet, but by the government or the judiciary system. A few have been captured, but we haven't seen them tried yet. Some of them even got out on bails. বাংলাদেশে এখনো সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে উল্লেখ করে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। দেশটির বিদেশ ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয় তাদের হালনাগাদ করা বার্তায় এ তথ্য জানায়। এতে ব্লগার ও প্রকাশকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের সময় বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া বাংলাদেশে অবস্থানরত পশ্চিমা দেশের নাগরিকদের উপর আরও সন্ত্রাসী হামলা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলে শিগগিরই শ্রমবাজার উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে নেদারল্যান্ডে 3 দিনের সফরে যাত্রা বিরতিতে আবুধাবি এয়ারপোর্ট ভিআইপি লাউঞ্জে এক মতবিনিময় সভায় আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের ভাবমর্যাদা উজ্জ্বলে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে নেদারল্যান্ডে 3 দিনের সফরে মঙ্গলবার সকালে আমস্টারডামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বুধবার ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে কয়েকটি চুক্তি স্বাক্ষর এবং ডাচ মন্ত্রীদের সঙ্গে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2021 শীর্ষক আলোচনায় যোগ দেবেন শেখ হাসিনা। শেখ হাসিনার সম্মানে ডাচ প্রধানমন্ত্রী ভোজসভা এবং বাংলাদেশিদের একটি সংবর্ধনায় যোগদান ছাড়াও দেশটির 2টি কৃষি খামার পরিদর্শন করবেন তিনি। শোকাবহ জেল হত্যা দিবস আজ। জাতীয় চার নেতা হত্যার এই দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাদের কবরে ফুল দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুর খুনিরাই জাতীয় চার নেতাকে হত্যা করে, তাই বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। মাইনুল ইসলামের রিপোর্ট। জাতীয় চার নেতা হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3রা নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারাও শ্রদ্ধা জানায় জাতির জনকের প্রতিকৃতিতে। 1975 সালের এই দিনের সূচনা লগ্নে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতার বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে মোহাম্মদ নাসিম কথা বলেন পলাতক খুনিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে। যারা বঙ্গবন্ধুর খুনি তারা কিন্তু জেল হত্যারও খুনি। জেল হত্যার বিচার হয়েছিল নিম্ন আদালতে, সেই আদালতের রায়টিকে উচ্চতর আদালত বিএনপি জামাতের সময় বাতিল করে দিয়েছিল। এই হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে আমাদের যে লক্ষ্য ছিল সেই খুনিদের বিচারে সমর্থ করা, সেটা আমরা করতে পেরেছি। পলাতক আসামিদেরকে ইনশাল্লাহ ফিরিয়ে এনে সেই দণ্ড কার্যকরের মধ্য দিয়ে আমাদের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। পরে সেখানেও একে একে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বন্দি বিনিময় চুক্তি না থাকায় বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত বলে মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। ঢাকা কেন্দ্রীয় কারাগারে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। হাকিম মোরলের রিপোর্ট। মঙ্গলবার সকালে জেল হত্যা দিবসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চার নেতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ নেতাকর্মীরা। এর আগে দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মিলাদ মাহফিলে অংশ নেন দলের নেতাকর্মীরা। পরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জিয়া ও মোস্তাক হত্যাকারীদের বিদেশে চাকরি দিয়ে আইনের প্রতি অশ্রদ্ধা করেছিলেন। মোস্তাক, জিয়া প্রত্যক্ষ পরোক্ষভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তারাই যখন আজকে আইনের শাসনের কথা বলে, যখন শুনি লন্ডনে বসে খালেদা জিয়া আইনের শাসনের কথা বলে, তখন এর চাইতে বড় তামাশা আর কিছু হতে পারে না। যারা নির্দয়ভাবে এই হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের মুখে আর যাই হোক কোনো আইনের শাসনের কথা মানায় না, মানবতার কথা তাদের মানায় না। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্মম এই হত্যাকাণ্ডে বিদেশি পলাতক আসামিদের ফিরিয়ে আনতে রাষ্ট্রীয়ভাবে চেষ্টা অব্যাহত রয়েছে। পলাতকদের ফিরিয়ে আনার জন্য আমরা রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছি। তবে বন্দি বিনিময় চুক্তি না থাকায় তাদের ফিরিয়ে আনতে অসুবিধা হচ্ছে বলেও জানান তিনি। অনেক দেশের সঙ্গে আমাদের সেই আইনটি নেই, ফিরিয়ে আনার আইনটি নেই, সেই জন্যই আমাদের অনেক জায়গায় অসুবিধা হচ্ছে। তা আমরা চেষ্টা অব্যাহত রাখছি, এটা আমাদের চলবে। হাকিম মোড়ল, 21 টেলিভিশন, ঢাকা। নিম্ন আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন নামঞ্জুর করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবারও জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। পল্টন থানার 3 নাশকতার মামলায় উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগর মুখ্য আদালতে আত্মসমর্পণ করেন মির্জা ফখরুল। তার পক্ষে আইনজীবীদের জামিন আবেদনও নাকচ করা হয়। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি শেষে আত্মসমর্পণের নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে মহানগর আদালতে আত্মসমর্পণ করেন মির্জা ফখরুল। তবে জামিন আবেদন নাকচ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন মহানগর হাকিম আদালত। তার অসুস্থতার বিষয়টি আদালত বিবেচনা করেনি বলে অভিযোগ করেছেন আইনজীবীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনের প্রতি শ্রদ্ধাশীল জনগণের নেতা, তিনি আজকে এই করে সারেন্ডার করেছেন। আদালত ওনার অসুস্থতার কথা বিবেচনা করেন নাই। রুল শুনানি যেহেতু এখনো নিষ্পত্তি হয় না হাইকোর্টে, আমরা এই আদেশ নিয়ে হাইকোর্টে রুল নিষ্পত্তির জন্য চেষ্টা করব। হাইকোর্টের জারি করা রুলের ভিত্তিতে মির্জা ফখরুলের জামিন আবেদন বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যেহেতু নাশকতামূলক মামলা, অন্তর্ঘাত মামলা, অতএব এই মামলায় জামিন দেওয়া যাবে না। আমরা আদালতকে সেটা বলেছি এবং জামিনের বিরোধিতা করেছি এবং আদালত উভয় পক্ষ শুনে তার জামিন বাতিল নাকচ করেছে এবং জেল হাজতে তাকে পাঠিয়েছে। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে ফখরুল ইসলামের স্বাস্থ্যগত সমস্যা হলে এর দায় সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন। আমরা সরকারকে বারবার স্মরণ করিয়ে দিতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জটিল রোগে আক্রান্ত একজন মানুষ। কারান্তরীণ অবস্থায় তার স্বাস্থ্যের ঝুঁকি আরও বেড়ে যাবে বলে তার চিকিৎসকগণ অভিমত দিয়েছেন। এই ধরনের পরিস্থিতিতে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য আরও সংকটে পড়ে গেলে সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারকেই দেশবাসী দায়ী করবেন। কেননা এর আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য এ সপ্তাহের মধ্যেই পৌরসভা নির্বাচন বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে। মঙ্গলবার দলীয় প্রতীকে নির্বাচন করার গেজেট জারির পরে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম কথা বলেন। তিনি বলেন, দলীয়ভাবে অনুষ্ঠিতব্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সুযোগ, দলীয় প্রার্থীদের মনোনয়ন নির্ধারণ সহ সব বিষয়ে বিধিমালা চূড়ান্ত হওয়ার পরে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে করার জন্য 2রা নভেম্বর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। মঙ্গলবার এর গেজেট হাতে পায় নির্বাচন কমিশন। দলীয় প্রতীকে নির্বাচন করার গেজেট পেয়ে ইসি সচিব জানান, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে আগে থেকেই অবহিত থাকায় বিধিমালা এবং আচরণ বিধি সংশোধনের খসড়া তৈরি করে রাখা হয়েছিল। তিনি বলেন, প্রকাশিত গেজেটের সঙ্গে মিলিয়ে আইন পরিবর্তন করে দ্রুতই ভ্যাটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। রাজনৈতিক দলের কথা বলা হয়েছে, মনোনয়নের কথা। রাজনৈতিক দল মনোনয়ন দিবে, কিভাবে মনোনয়ন দেবে এই বিষয়টি আসলে বিধিমালাতে আসবে। বিধিমালাটা হোক। আমার তো মনে হয় যে মনোনয়ন যিনি পাবেন তিনি শুধু রাজনৈতিক দলের হবেন, বাকিরা যদি স্বতন্ত্র হয় স্বতন্ত্র হবে, কোনো রেস্ট্রিক্ট করা হয়নি। সচিব দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করায় ব্যালট পেপার ছাপা সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে জানান তিনি। মেয়র, সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর এই 3 পদেই দলীয় প্রতীকে নির্বাচনে ব্যালট পেপারের আকার অনেক বড় হবে, তাই আলাদা আলাদা ব্যালট পেপার ছাপানোর চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি। পৌরসভাটা একেবারে আসলে তৃণমূল পর্যায়ের সংগঠন, সর্বনিম্ন স্তরের স্থানীয় সরকারের সংগঠন এটি।
সুতরাং এখানে দলের কেন্দ্রীয় কর্তৃপক্ষ এই মনোনয়ন দেবেন নাকি তারা ডেলিগেট করবেন, এই বিষয়গুলি বিবেচনার বিষয় আছে। এটি বিবেচনা করে তারপরে জানাতে হবে আপনাদেরকে। তবে 245টি পৌরসভায় একই দিনে না ভিন্ন ভিন্ন দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। একাধিক পছন্দ যদি এক প্রতীকে। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা।